বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহন খাতে কর্ণফুলী গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইন্সের প্রভাব দীর্ঘদিনের। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর পরিবার প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দেশের কন্টেইনার শিপিং ব্যবসায় একক প্রভাব ধরে রেখেছে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলেও এই পরিবারের আধিপত্যে কোনো ভাটা পড়েনি, বরং শিপিং খাতে তাদের অগ্রযাত্রা আগের গতিতেই অব্যাহত রয়েছে। কর্ণফুলী গ্রুপ এইচআর লাইন্সের মূল প্রতিষ্ঠান। ১৯৫৪ সালে বাংলাদেশের শিপিং ব্যবসার প্রথম প্রজন্মের উদ্যোক্তা হেদায়েত হোসেন চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল কর্ণফুলী গ্রুপ। তার ছেলে সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে গ্রুপটি দ্বিতীয় প্রজন্মে আসে এবং এখন এটি তার সন্তানদের মাধ্যমে তৃতীয় প্রজন্মে পরিচালিত হচ্ছে। ২০২০ সালের জুনে কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইন্স কন্টেইনারবাহী জাহাজ পরিচালনার ব্যবসায় নামে। খুব অল্প সময়েই দেশের প্রথম সারির পতাকাবাহী শিপিং লাইন হিসেবে উঠে আসে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটি ৮টি ফিডার কন্টেইনার জাহাজ পরিচালনা করে, যার মাধ্যমে প্রায় ১১,০০০ টিইউ পণ্য পরিবহন সম্ভব হয়। আন্তর্জাতিক সামুদ্রিক বিশ্লেষক প্রতিষ্ঠান আলফালাইনারের ২০২২ সালের তালিকায় বিশ্বসেরা ১০০ কন্টেইনার কোম্পানির মধ্যে এইচআর লাইন্স ছিল ৭১তম। ২০২৫ সালের সর্বশেষ অবস্থানে রয়েছে ৭৫তম। শুধু এইচআর লাইন্স নয়, দেশের শিপিং সেক্টরে সাবের হোসেন চৌধুরীর পরিবারের আরও বিস্তৃত প্রভাব রয়েছে। কে লাইন, ওয়ান লাইন, পিআইএল শিপিং, সি কনসোর্টিয়াম, বিভিন্ন আন্তর্জাতিক অপারেটরের স্থানীয় কার্যক্রম পরিচালনায়ও পরিবারটির স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে বলে শিপিং খাতের ব্যবসায়ীরা দাবি করেন। পাকিস্তান থেকে আসা এমভি ইউয়ান জিয়ানফা ঝং জাহাজকে ঘিরে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনার ঝড় ওঠে, সেখানে উঠে আসে চৌধুরী পরিবারের মালিকানাধীন এজেন্সির নাম। বাংলাদেশের শিপিং ও লজিস্টিক্স খাত দীর্ঘদিন ধরে কর্ণফুলী গ্রুপের উপর নির্ভরশীল। গ্রুপটি শুরু থেকে ধীরে ধীরে কাগজ যানবাহন আমদানি, ভারী শিল্প যন্ত্রপাতি পরিবহন এসব খাতের পাশাপাশি লজিস্টিক্স, শিপিং ও ইন্টারনাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তোলে। কর্ণফুলী গ্রুপের অন্তর্ভুক্ত ইউনিটগুলো কার্গো পরিবহন, ডিপিং, জাহাজ মেরামত, পণ্য হ্যান্ডেলিং ও বন্দর নির্ভর সাপ্লাই চেইন অপারেশন পরিচালনা করে। বিশেষ করে কর্ণফুলীর নিজস্ব পরিবহন ও শিপিং অবকাঠামো তাদের প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে। শুধু কন্টেইনার পরিবহনে নয়, নতুন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়েও বড় পরিকল্পনা রয়েছে সাবের হোসেন চৌধুরীর। পানগাঁও এলাকায় বিশাল লজিস্টিক্স ওয়্যারহাউস নির্মাণ, মাতারবাড়ি থেকে ঢাকামুখী কাঁচামাল পরিবহনে নদীপথে ফিডার জাহাজ ব্যবহার, এমন বৃহৎ পরিকল্পনার ফলে আন্তর্জাতিক জায়ান্ট এমএসসির অবস্থানে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। উল্লেখযোগ্য বিষয় হল এমএসসির বাংলাদেশের সরাসরি এজেন্টও সাবের হোসেন চৌধুরী। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানি নিয়োগের সিদ্ধান্তেও তার ভূমিকা নিয়ে বহুদিন ধরেই আলোচনার ঝড়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে রেডসি গেটওয়ে গ্রুপের প্রবেশ, পানগাঁও আইসিটি পরিচালনায় মেডলগের চুক্তি, এসব ক্ষেত্রে কর্ণফুলী গ্রুপের সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততার কথা তুলে ধরছেন বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের সবচেয়ে লাভজনক ইউনিট। দীর্ঘমেয়াদে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার তৎপরতার পেছনেও তার ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। এই ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে পরিচয় করিয়ে দেওয়ার ব্যক্তিও যে তিনি, এ তথ্য বহুদিন ধরেই শিল্পমহলে প্রচলিত। কর্ণফুলী গ্রুপ বাংলাদেশে একটি বহুমুখী কনগ্লোমারেট। গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুসারে এর বার্ষিক টার্নওভার ২৩০০ কোটি টাকারও বেশি। কর্মসংস্থান হয়েছে ৩,০০০-এর বেশি মানুষের। কর্ণফুলী বাংলাদেশের শিপিং লজিস্টিক্সে যে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে, তাতে তাদের বার্ষিক টার্নওভার দেশের শীর্ষ কনগ্লোমারেটের সঙ্গে তুলনীয় বলে শিল্পমহলে ধারণা রয়েছে। ২০২৪ সালের অস্থিরতার সময়ে সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার এবং পরবর্তীতে বিদেশি শিপিং জায়ান্টদের সরাসরি তদবিরে তার মুক্তি, এই দুই ঘটনায় প্রমাণ করে দেশের বন্দর ও শিপিং সেক্টরে তার কর্তৃত্ব এখনও কতটা গভীর। বেসরকারিভাবে অনেক কর্মকর্তা বললেও প্রকাশ্যে কেউই এ প্রভাব সম্পর্কে কথা বলতে চান না। ক্ষমতার পালাবদলের পরও বাংলাদেশের শিপিং খাতে সাবের হোসেন চৌধুরীর এই অটুট নিয়ন্ত্রণ তাই আবারও সামনে এনে দিয়েছে একটি প্রশ্ন: দেশের বন্দর ব্যবস্থাপনা ও সমুদ্র পথের ব্যবসায় প্রকৃত ক্ষমতা কোথায়? সরকারের পরিবর্তন হলেও কি বাণিজ্যিক আধিপত্য অপরিবর্তিতই থেকে যায়? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।